নমস্কার বন্ধুরা, আমি তিয়াস। আমার চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। প্রতি রবিবার করে আপনাদের জন্য আমি নিয়ে আসবো বাংলা সাহিত্যের বাছাই করা কিছু গল্প। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আজ আপনাদের শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প তুচ্ছ। কার্ডখানা হাতে নিয়ে অনেকক্ষণ সেটার দিকে অনিমেষ নেত্রে তাকিয়ে রইল অরুণিমা। একটা গানের জলসা হবে কোথায় যেন, তারই নিমন্ত্রণ কার্ড এটা। যথারীতি আগামী অমুক তারিখের বিজ্ঞপ্তির পর গায়ক গায়িকাদের নাম লিপিবদ্ধ করা হয়েছে। পরপর দুটো নামের নিচেই অরুণিমা বসুর নাম। অরুণিমা বসু। ছাপার অক্ষরে নামটা যে এত সুন্দর দেখতে লাগে এ কোনোদিন জানতো না অরুণিমা। এমনই দুর্ভাগ্য তার যে ম্যাট্রিক পরীক্ষা দেবার ঠিক আগেই হয়ে গিয়েছিল বিয়ে, আর শ্বশুরবাড়ি থেকে আপত্তি উঠল পরীক্ষা দেয়ায়। কাজেই ছাপার অক্ষরে নাম দেখার সুযোগ আর এলো না জীবনে। আবার ভাগ্যের বিড়ম্বনায় বিয়ের চিঠি যাতে নেহাত সাধারণদেরও জীবনে একবারও নাম ছাপা হওয়ার সৌভাগ্য ঘটে, সেই চিঠি ছাপতে দেবার সময় কিনা জ্যাঠামশাই প্রেসে গিয়ে ওর ভালো নামটা মনে আনতে না পেরে আমার মধ্যম ভ্রাতার কনিষ্ঠা কন্যা বলে ছেড়ে দিয়ে এসেছিলেন। হারানচন্দ্র মিত্রের মধ্যম ভ্রাতার কনিষ্ঠা কন্যার বিয়েতে যারা নিমন্ত্রণ খেয়ে গেল তারা অরুণিমাকে নিয়ে মাথা ঘামালো না। শ্বশুরবাড়ির এ চিঠি ছাপায়নি। অবস্থা নেহাত মোটামুটি। আত্মীয় স্বজনদের মধ্যে নিমন্ত্রিতদের সংখ্যা সীমাবদ্ধ। কাজেই পোস্ট কার্ডে লাল কালিতে লিখে লিখে কাজ সেরেছিল। এ পক্ষ ও পক্ষ একখানা পদ্য পর্যন্ত ছাপায়নি। অরুণিমাকে এই একটা জায়গায় যেন মস্ত একটা ফাঁকি দিয়েছিল সবাই। ছাপার অক্ষরে নিজের নাম দেখা তাই অরুণিমার এই প্রথম। কিন্তু নামটাই তো শেষ নয়, বরং সূচনা মাত্র। এ কি অদ্ভুত সৌভাগ্যের বার্তা বহন করে এনেছে 6 ইঞ্চি কয়েক স্কোয়ারের এই কার্ডটা। প্রকাশ্য সভায় বসে গান গাইবে অরুণিমা, নাম করা গায়কদের সঙ্গে এক লাইনে বসে। নিশ্চয়ই এক লাইনে বসতে দেবে, একই সঙ্গে নাম ছেপেছে যখন। উচ্চাঙ্গ সঙ্গীতে হামেদ আলী, যন্ত্রসঙ্গীতে আবুল হোসেন, রবীন্দ্রসঙ্গীতে অরুণিমা বসু, আধুনিক গানে মৃণাল মুখোপাধ্যায়। যাকে মরুগ্গে, মৃণাল মুখোপাধ্যায় না হয়ে মৃণাল গড়গড়ি হলেও কিছু এসে যেত না অরুণিমার। রবীন্দ্রসঙ্গীতে অরুণিমা বসু, এরপরে আর কোনো কথা আছে নাকি? আর কোনো কথার কোনো অর্থ আছে? এটাই তো সমস্ত চিত্ত উদ্বেল করে তুলতে যথেষ্ট। এ কি সত্য? এ কি স্বপ্ন? এ কি মায়া? বান্ধবী সুরূপা সিংহ অরুণিমার পিঠের ওপর প্রকাণ্ড একটা থাবড়া মেরে বলে, কিরে, ভম্বল হয়ে গেলি কেন? কেমন অবাক করে দিলাম? বাবা, আগে কিছুটি ভাঙিনি। অরুণিমা মুখ তুলে কুণ্ঠিত হাস্যে বলে, কিন্তু ভাই, এ কেন করতে গেলি? আমি কি পারবো বল? কেন পারবি না? বন্ধুকে আশ্বাস দেয়। বুঝতেই পারছিস জলসার ব্যাপার, এক একজনকে কতই আর সময় দেয়া যাবে। 3 ঘন্টার মধ্যে 1 ঘন্টা তো হামেদ আলীর কবলে যাবে। একটা গান গেয়ে দিলেই তোর কাজ মিটে যাবে। সত্যি আমার মনটা প্রায় খচখচ করে। এত চমৎকার মিষ্টি গলা তোর, অথচ কখনো কোথাও চান্স পাস না। এবারে এটার মধ্যে আমার কর্তার কিছু হাত ছিল, তাই তো নামটা সাজেস্ট করলাম। তুই শুধু বলিস গলা মিষ্টি, মিষ্টি গলার দাম আর কে দিল বল? অরুণিমা করুণ হাসি হাসে। জীবনে কখনো এতটুকু শিখবার সুযোগ পেলাম না। এই গান শিখবার জন্যেই বোধহয় আমাকে মরে আবার জন্মাতে হবে। সুরূপা চোখ বড় করে বলে, ও বাবা, একেবারে ফিলসফি? নে, তামাশা রাখ, যা বলি শোন। ঠিক সময় গিয়ে পৌঁছবি কিন্তু।
বিখ্যাত গায়ক গায়িকাদের এই একটি মস্ত গুণ আছে কিনা, যথাসময়ে আসরে উপস্থিত না হওয়া। তা তুই তো বিখ্যাতদের তালিকায় উঠিসনি, তুই ঠিকই যাবি, কি বল? যাব তো, অরুণিমা বলে, কিন্তু গিয়ে যে কি করব তাই ভেবেই তো মাথা গুলিয়ে যাচ্ছে রে। তোর আবার বেশি বিনয়, সুরূপা বলে। বলেছি তো, একটার বেশি গাইবার সময়ই পাবি না। একটি খুব ভালো গান, যেটা তোর সব থেকে প্রিয়, এমন গান এই 3 দিনে বেশি করে রপ্ত করে নে। দেখিস, গান শোনার সঙ্গে সঙ্গে তোর কত ভক্ত জুটে যায়। কি ফাইন মাজা গলাটা তোর, জগতের কেউ জানতে পারছে না বলেই তো আমার আক্ষেপ। দেখিস ভাই, এরপরে যখন প্লেব্যাকে গান গাইবার জন্য সিনেমা কোম্পানিদের মধ্যে অরুণিমা বসুকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যাবে, তখন যেন সুরূপার রূপ বিস্মরণ হয়ে যাসনি। হেসে গড়িয়ে পড়ে সুরূপা। অরুণিমা কিন্তু যোগ দিতে পারে না ওর স্ফূর্তিতে। তার মনের মধ্যে যেন একটা উত্তাল সমুদ্রের কল্লোল। সভায় বসে গান গাইবে অরুণিমা, আজীবনের স্বপ্ন সফল হবে তার। কিন্তু সে কি পারবে? লোক হাসাবে না তো? একটি গান, মাত্র একটি গান, বিশুদ্ধ তাল লয়ে গেয়ে দিয়ে আসা, এটুকুও যদি সে না পারে, তাহলে বৃথাই তার আজীবনের স্বপ্ন সাধনা। মনে মনে গানের ভান্ডার হাতড়ে দেখে অরুণিমা, কোনটা কোনটা পারবে সে সব থেকে ভালো করে গাইতে। গোড়ার কথা এই, অরুণিমা যে বাড়িতে জন্মেছিল সেখানে আর যাই হোক গানের চাষ কখনো ছিল না, এখনো নেই। গানকে তারা বাজে শখের পর্যায়ে রেখেই চলে। কিন্তু দৈত্যকুলে প্রহ্লাদ সম অরুণিমা শিশুকাল থেকে গানে পাগল। কোথাও যদি গানের আওয়াজ কানে এলো, অরুণিমার চিত্ত উধাও। একটু বড় হতে অরুণিমা মায়ের কাছে বায়না ধরল গান শিখবে। মায়ের মনটা একটু টলল, কারণ ভারী মিষ্টি গলাটি অরুণিমার। আর আশ্চর্য, যেখানে যেটুকু শোনে সুরশুদ্ধ সবটুকু আয়ত্ত করে নেয়। মা স্বামীর কাছে আবেদন পেশ করলেন, মেয়েটাকে একটা সস্তা টস্তা যা হোক হারমোনিয়াম কিনে দাও না, বেচারার বড্ড শখ গান শেখার। শুনে তিনি আকাশ থেকে পড়লেন। হারমোনিয়াম? সমস্ত দিন পে পো করে বাড়ি শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দেবার জন্য? ওসব শখ শ্বশুর বাড়ি গিয়ে করে যেন। মা আর একটু যুক্তিতর্ক দেখালেন, হয়তো বা একটু ভেজালেনও, কিন্তু শেষ পর্যন্ত কাজ কিছু হলো না। বাপ বললেন, আমি না হয় সহ্য করলাম, কিন্তু দাদা, নারায়ণ, গোবিন্দ, না না, শেষ অবধি আমাকেই লজ্জায় পড়তে হবে। ও শখ আর করে কাজ নেই। অভাবের সংসার নয়, স্বভাবের বশেই তারা অরুণিমার এই শখটিকে অনুমোদন করলেন না। ম্রিয়মান রুনির গানের মাস্টার হলো রেডিও, কিন্তু তাতেই কি স্বস্তি আছে? রেডিওটা সেজ কাকার শখের, আর সেজ কাকার মতে রেডিওর প্রকৃত উপকারিতা দিনে 3 দুগুণে 6বার খবর শোনায় আর বাজার দর শোনায়। গানের সময় খুলতে দেখলেই তিনি রেডিওকে কান মলে থামিয়ে দেন এবং রায় দেন, রক্ষে করো বাবা, ভালো লাগে না এই ঘ্যান ঘ্যানানি। তবু তার অনুপস্থিতিতে লুকিয়ে চুরিয়ে গান শুনেছে অরুণিমা, আর গুনগুন করে গলায় তুলেছে। সামনের বাড়ির দোতলায় একটা মেয়ে গান শিখত। সপ্তাহে 3 দিন তার গানের মাস্টার আসতো। সেই সময়টুকুর জন্য হাঁ করে থাকতো অরুণিমা। ভারী হিংসে হতো তার মেয়েটার উপর। যেমন গলার ছিরি, তেমনি মোটা মাথা, বারবার ভুল করে, দিনের পর দিন একই সুর শেখে। অরুণিমার যেন ছটফটানি ধরে। হায়, অরুণিমা যদি এ বাড়ির মেয়ে না হয়ে ও বাড়ির মেয়ে হতো। জীবনে একবার একটু সুযোগ জুটেছিল, পাথর বাঁধানো কপালে এক ছিটে সোনার আঁচড়। দিন কয়েকের জন্য গিয়েছিল মাসির বাড়ি জামালপুরে। সেখানে ছিল একটা হারমোনিয়াম। মাস্তুতো ভাই নীলুদা প্রাণপণে পিটোয় সেটাকে। অরুণিমাকে খুব সমাদর করে শেখাতে বসলো সে। বলল, ছোট মাসি, তোমার এই মেয়ে কালী একটি বিখ্যাত গায়িকা হবে। কি ফার্স্ট ক্লাস গলা ওর, যেন তারের বাজনা।
অরুণিমাকে ডাকতো সে নাইটিঙ্গেল বলে। কিন্তু সে আর কদিন। মাসির বাড়ি বেড়ানোর পরমায়ু ফুরলো। প্রিয় বিরহ কাতর হৃদয় নিয়ে কলকাতায় ফিরে এলো অরুণিমা। আর তারপরই হয়ে গেল বিয়ে। সেই প্রথম আর সেই শেষ হারমোনিয়াম ছোঁয়া। কিন্তু কল্পনার আঙুলে পৃথিবীর সমস্ত হারমোনিয়ামের রিডগুলি তো ছুঁয়ে ছুঁয়ে দেখেছে অরুণিমা। মনের কণ্ঠে গুঞ্জন তুলেছে অজস্র সুরের। স্বামী কনক মাঝে মাঝে বলে, তোমার এত গানের শখ, এরকম একটা শুধু কেরানির সঙ্গে বিয়ে না হয়ে যদি কোনো গাইয়ে বাজিয়ের সঙ্গে বিয়ে হতো বেশ হতো। অরুণিমা বলে, যা হলে বেশ হতো তা যখন হয়নি ভেবে লাভ নেই। এখনো যা হলে বেশ হয় তাই করো না মশাই, দাও না একটা হারমোনিয়াম কিনে। কনক প্রথমটায় শুনে বলেছিল, তাহলেই হয়েছে, বউ সারেগামা সাধতে বসলে মার সংসারে টিকেছেন, কাশির টিকিট কিনতে যাইবেন। মার ছেলের সংসারে অরুণিমা এসেছে। কনকের মার মনের ভাবে মনে হয় এই আশাটাকে তিনি যেন অনধিকার প্রবেশের দলেই ফেলেন। কাজে কনকের সবটাতেই ভয়। তবু অনেক যুক্তিতর্ক দিয়ে কনকের সে ভয়কে কিছুটা কমিয়ে এনেছে অরুণিমা। এখন কনক মাঝে মাঝে কাছে পিঠে গানের জলসা হলে সঙ্গে করে নিয়ে যায় অরুণিমাকে, নিয়ে যায় সঙ্গীত বহুল সিনেমার ছবি দেখাতে। কিন্তু হারমোনিয়াম কেনা আর হয়ে ওঠেনি। অবস্থা তেমন নয়। তবু এখনো কনক কখনো কখনো আশ্বাস দেয় একটা সেকেন্ড হ্যান্ড বাজনা কেনার তালে আছে সে। অরুণিমা তার কাটা বাক্সয়ে জমানো 27 টাকা 10 আনার ভরসায় অদূর ভবিষ্যতে একটা লোকাল সেট রেডিও কেনার স্বপ্ন দেখে। আর স্বপ্ন দেখে একটি গানের আসরের, যে আসরে অরুণিমা শ্রোতার দলে চেয়ারে বসে নয়, গায়কের দলে স্টেজে বসে। সত্যি জীবনে এমন দিন কি কখনো আসতে পারে না যেদিন অরুণিমা শ্রোতাদের সামনে বসতে পারে? চোখের সামনে যখন একটির পর একটি গায়িকা এসে বসে গান গায়, নমস্কার করে উঠে পড়ে, অরুণিমা যেন সমস্ত হৃদয় দিয়ে সম্পূর্ণ ভঙ্গিটিকে গ্রাস করে নেয়। গান শুনে মুগ্ধ হতে হতেও ও ভাবে, কি অসভ্যর মতো ঝট করে উঠে গেল গায়িকা পদ্মা সেন। অরুণিমা হলে অমন করতো না। ধীর ভাবে নমস্কার করে মুখে স্মিত হাসির আভা সেঁকে উঠত। কি গুরুগম্ভীর চালে খানিকটা সময় নিয়ে স্টেজে এসে বসছে শ্যামলী মজুমদার। অরুণিমা হলে হালকা হাওয়ার মতো ভেসে এসে বসত। কণ্ঠস্বরের বিচারও করে, সুর জ্ঞান আছে মেয়েটার, কিন্তু গলাটা বড্ড পুরুষালী। এর গলাটা মিহি, কিন্তু চড়াতে পারে না। প্রত্যেকটি গায়িকার জায়গায় নিজেকে বসিয়ে বসিয়ে কল্পনা করে অরুণিমা। অবশ্যই সত্যিকার উঁচু দরের আসরে যাবার সৌভাগ্য তার কখনো হয়নি। যেখানে যেতে পায় সেখানে নিজের কল্পনাকে পৌঁছে দেয়া চলে। বরাবর ওদের রূপগুণের বিচার করে আর সৌভাগ্যের হিংসা করে এসেছে অরুণিমা। সেই সৌভাগ্য আজ অরুণিমার হাতের মুঠোয়। অরুণিমা এবার শ্রোতাদের সামনে বসবে। সুরূপা চলে যাবার পরও অরুণিমা অনেকক্ষণ চুপ করে বসে রইল। সুরূপা ঠাট্টা করে গেল, কিন্তু কে বলতে পারে ও ঠাট্টা একদিন সত্যি হয়ে উঠবে কিনা। এমনই আকস্মিক কোনো একটা উপলক্ষ থেকেই কি মানুষের ভাগ্য ফিরে যায় না? একটু পরে যেন চৈতন্য পেয়ে উঠে পড়ল অরুণিমা। হাতে মাত্র 3টি দিন, একটা গান ভালো করে রপ্ত করে নিতে হবে। কিন্তু কেমন করে? না, হতাশ হলে চলবে না। যেমন করে হোক হওয়াতেই হবে। কনকের কোনো বন্ধু বান্ধবের বাড়ি থেকে একটা হারমোনিয়াম ধার করে আনা ছাড়া মুখ রক্ষার আর উপায় নেই। কনক আসতেই অরুণিমা কথাটা উত্থাপন করল। প্রথমে তো কনক বিশ্বাসই করতে চায় না, ভাবে কাজটার নামের মিল দেখে অরুণিমা কৌতুক করছে। তারপর বিশ্বাসের পর্যায়ে এসে পৌঁছলে স্বচ্ছন্দে বলে কিনা,
তোমার বন্ধু যেমন পাগল, সভার মাঝখানে অপদস্থ হতে হবে নাকি? রাগ ধরে গেল অরুণিমার। বলল, অপদস্থ যাতে না হই সেই আবেদনই তো করা হচ্ছে। দাও না একটা বাজনা জোগাড় করে, দেখো ঠিক চালিয়ে দিয়ে আসবো। অত সোজা নয়। নিতান্ত সহজভাবেই বলে চলে কনক। বোঝেও না এই নেহাত সহজ কথাগুলো শ্রোতার প্রাণে গিয়ে বানের মতো বিচ্ছে। তাই বলে চলে, জলসায় যারা গাইতে আসে তারা তো তোমার মতো ধান চাল দিয়ে গান শেখেনি। দস্তুর মতো স্কুলে পড়ে ওস্তাদ রেখে অনেক খেটে খুঁটে শিখেছে। রেডিওর গান শুনে গান শিখে যদি আসর জমানো যেত, তাহলে জগতের সব ওস্তাদের দল বেকার হয়ে যেত। ও কি, ওটা কি হলো? বাবা, চোখে জল এসে গেল মানে? ভালো, বললামটা কি রে বাবা? উফ না, তোমাকে নিয়ে আর পারা গেল না। ভালো মতো শিক্ষা না পেয়ে সভায় যাওয়াটা কি ঠিক? তোমার বান্ধবীর তো সেন্স বলে কিছু নেই, তাই যাহা একটা করে বসলেন। অরুণিমা চোখ মুছে স্থির স্বরে বলল, ভালো মতো শিক্ষা পাবার সুযোগ আমার এ জীবনে আসবে তোমার বিশ্বাস? যদি সে বিশ্বাস থাকে, সুরূপাকে বলে পাঠাচ্ছি, এখন হলো না, ভবিষ্যতে হবে। কনকে হালে পানি পায় না। অগত্যা সন্ধির সুরে কাষ্ঠ হাসি হেসে বলে, বেশ, বাজনা আমি জোগাড় করে এনে দেব, মেডেল পাওয়া চাই কিন্তু। ওই শর্তে যদি জোগাড় হয় তাহলে থাক, বলে উঠে যায় অরুণিমা। অগত্যাই সন্ধ্যার পর কনক রিকশা করে কোথা থেকে যেন একটা কর্কশ সুর বক্স হারমোনিয়াম এনে হাজির করে। সঙ্গে সঙ্গে এও বলে, মাকে একটু বলে তবে সুর সাধনা করো, নইলে মা হঠাৎ তাজ্জব বনে যাবেন। মনটা ভারী খিচড়ে যায় অরুণিমার, কিন্তু সেই সঙ্গে সঙ্গেই সংকল্পটাও প্রবল হয়ে ওঠে। আচ্ছা, অসাধ্য সাধন পণ করেই দেখবে সে, দেখিয়ে দেবে কনককে সত্যি তার ভেতরে কতটা গুণ ছিল, যে গুণ কেবলমাত্র অভিভাবকের অবহেলায় মাঠে মারা গেল। নীলুদার যত্নে শেখানো গান আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, এটি বড় প্রিয় গান অরুণিমার। এই গানটি আবার ঘষে মেজে ঠিক করে নেবে অরুণিমা। দরজা বন্ধ করে ভাঙা বাজনার কর্কশতাকে যতটা সম্ভব খাদে নামিয়ে চলে লুপ্তোদ্ধার সাধনা। 3টি দিন, হয়তোবা বিনিদ্র রাত্রি ধরেও তার মনের মধ্যে গুঞ্জন চলতে থাকে, আপনাকে মোর লুকিয়ে রাখা ধুলোর ঢাকা ধুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। কি অপূর্ব এই ভাষা! আপনাকে মোর লুকিয়ে রাখা ধুলোর ঢাকা ধুইয়ে দাও। আহা, যেন অরুণিমারই বন্দি আত্মার মুক্তি কামনা। এসে গেল সেই প্রতীক্ষিত দিন। সুরূপা বলে দিয়েছিল, দুপুরবেলা তুই আমার বাড়ি চলে আসিস, একসঙ্গে যাব। আমাকে অবশ্য একটু আগেই যেতে হবে, অনেক জোগাড় যন্তর রয়েছে। গাইয়েদের চা জল খাবারের ভার আমার ঘাড়ে। তা হোক, তুই যদি ঠিক সময় সেখানে গিয়ে উঠতে না পারিস। যতই হোক, কনকবাবু পরের চাকর, তোর চাকরগিরির টাইমটা ঠিক রাখতে নাও পারেন। বরং ভদ্রলোককে কার্ডটা দিয়ে রাখিস, অফিস ফেরত সরাসর ওই বংশীধর কলেজেই চলে যাবেন, তুই যাবি আমার সঙ্গে। চমৎকার ব্যবস্থা। প্রায় এমন দুপুরবেলা সুরূপার বাড়ি যায় অরুণিমা, ঠিকে ঝিটার সঙ্গে। সকাল থেকে কি মন নিয়ে যে কাজ করছে সে অরুণিমাই জানে। ডালে নুন দিতে ভুলেছে, পানে খয়ের দিতে ভুলেছে। কনক ঠাট্টা করে বলে গেল, ভাগ্যিস ওস্তাদ গায়িকার বর হয়নি, হলে আলুনি খেতে খেতেই প্রাণ যেত। থাকে, কনকের ঠাট্টায় কিছু এসে যায় না। খুব রক্ষে যে আজ শাশুড়ি খাবেন না, তার আজ একাদশী। কিন্তু যা রক্ষে মনে হচ্ছিল তাই দেখা দিল বিপদের মূর্তি নিয়ে। 12:30 একটা নাগাদ অরুণিমা যখন কি শাড়ি পরে যাবে তাই হিসেব করছে, শাশুড়ি ডাক দিলেন, দোরটা দিয়ে যাও বৌমা, আমি একবার মায়ের বাড়ি ঘুরে আসি।
মায়ের বাড়ি অর্থে অবশ্য কালীঘাট, মানে ঘণ্টা চারেকের মতো। মাটি করেছে। বুকটা ধড়াস করে উঠল অরুণিমার। ঝিটা এলেই তার সঙ্গে সুরূপার বাড়ি যাবার কথা যে, কে তখন দৌড় দেবে? অথচ শাশুড়িকে বলতেও সাহস হলো না। নিঃশব্দে দৌড় দিয়ে এলো। যাগ্গে, কি আর হবে, একাই যাবে অরুণিমা। খোকার মাকে বলবে একটা রিক্সা ডেকে দিতে, আর যতক্ষণ না শাশুড়ি ফেরেন বাড়িটা একটু আগলে বসে থাকতে। আনা 2 পয়সার লোভ দেখালেই হবে। দেখো, পাঁজিতে একাদশী পর্ব আর দিন পেল না। 2:30-এর আগে খোকার মা আসে না, তবু 2টোর সময় থেকে ঘর বার করতে থাকে অরুণিমা। অরুণিমা নিজে জানতো না সে এত নার্ভাস। হাতে পায়ে কি এক অকারণ চাঞ্চল্য, বুকের মধ্যে যেন ঠিপ ঠিপ করছে। 2:30 বেজে গেল। খোকার মার দেখা নেই। শাড়ি জামা পরে প্রস্তুত অরুণিমা মিনিটে মিনিটে ঘড়ি দেখতে থাকে। 2:45, 3টে, 3:15। না, আর কোনো সন্দেহ নেই, কামাই করল খোকার মা। নতুন কিছুই নয়, নিত্য পরিচিত ঘটনা। কিন্তু আজই অরুণিমা কি দেয়ালে মাথা ঠুকবে, নাকি যত্নে বাঁধা চুলগুলো টেনে টেনে ছিঁড়বে? 3:30 বেজে গেল। কলে জল এসে গেছে। হঠাৎ মনে হলো দেরি দেখে সুরূপাও তো কাউকে পাঠাতে পারে। তাহলে মোটামুটি কিছু কাজ সেরে নেবে। বাসনগুলো সব মাজা না হোক, রান্নাঘর ধুয়ে উনুন ঠিক করে যেতে হবে। শাশুড়ি সারাদিনের পর কালীঘাট থেকে ফিরে যদি দেখেন বাড়ির এই ভুতুড়ে অবস্থা, আর বউ হওয়া তাহলে? ওরে বাবা! সিল্কের শাড়ি জামা ছেড়ে চট করে একটা ময়লা শাড়ি জড়িয়ে কাজে নেমে পড়ল অরুণিমা। 4টের সময় যাবে বলেছিল সুরূপা। তার মধ্যে যদি অরুণিমা সেরে নিতে পারে আর শাশুড়ি এসে পড়েন, তাহলেই সব দিক রক্ষে হয়। সুরূপা যাবার মুখে নিশ্চয়ই একটা তল্লাশ করবেই। দরজাটা বরং খুলেই রাখি। অরুণিমার আশাটা সফল হলো না, অনুমানটা সফল হলো। ঝকঝকে শাড়ি পরা সুরূপা হাঁসফাঁস করতে করতে ট্যাক্সি থেকে নেমেই দরজা ঠেলে ঢুকলো। আর ঢুকেই গালে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল উঠোনে অবস্থিত অরুণিমাকে দেখে। এর মানে? মানে অনুমান সাপেক্ষ, গম্ভীরভাবে বলল অরুণিমা। এখন উপায়? অরুণিমা হতাশ ভাবে বলল, তুই এক্ষুনি এসে পড়লি। আমি হাত চালিয়ে নিচ্ছিলাম, অনেকক্ষণ আগেই সেজেগুজে রেডি হয়েছিলাম তো। হঠাৎই বিনা মেঘে বজ্রাঘাত। সুরূপা সত্যি রেগে যায়। ওদিকে ট্যাক্সির মিটার উঠছে, কর্তাও ক্রুদ্ধ। তত্ত্বাবধানের ভার অনেকটা তাদেরই হাতে। রেগে উঠে বলে, তাই এসব কি এমন রাজকার্য যে এই দণ্ডে না হলে চলতো না? রাতে এসে হতে পারতো। উঠে আয় হাত ধুয়ে, শিগগির তৈরি হয়ে নে। মিটার উঠুক না হয় আরেক টাকা, বলে আসি ওকে। বিশ্ব সংসার যেন দুলতে থাকে অরুণিমার চোখে। সত্যি বটে, কি তুচ্ছ কাজের বন্ধনে নিজেকে আটকালো অরুণিমা। উনুন কোনো রান্নাঘর ধোয়া, যে অরুণিমার জন্য অপেক্ষা করছে জলসার স্টেজ, যে জায়গা অরুণিমার সারা জীবনের আকাঙ্ক্ষার স্বর্গ, জীবনের চরম চরিতার্থতা। অরুণিমা কি পাগল? তাড়াতাড়ি হাত ধুয়ে উঠে গিয়েই মনে পড়ে গেল প্রধান সমস্যার কথা। কিন্তু বাড়িতে যে কেউ নেই ভাই। কেন, তোর শাশুড়ি? কালীঘাটে গেছেন। বটে, দাঁতে দাঁত পিষে বলে সুরূপা। আজই আর তার কালীঘাটে না গেলে চলছিল না। ধন্যি বটে। কনকবাবু, তিনি আসেন কখন? উনি তো সকাল করে অফিস থেকে বেরিয়ে ওখানেই যাবেন কথা আছে। ওদিকে মুহুর্মুহু হর্নের আওয়াজ আসে। সুরূপা দ্রুত ভঙ্গিতে বলে, তবে না হয় তাকেই খোঁজ করে পাঠিয়ে দেব, এসে যেন নিয়ে যান। ততক্ষণে বুড়ি এসে পড়বে তো। তোর গানটাই সব শেষে পড়বে আর কি, শেষের দিকে অনেকে উঠে যায়। চললাম ভাই, তোর ওপর কিন্তু ভীষণ রেগে গেছি আজ। আর তোর শাশুড়ি বুড়িকেও বলিহারি, কত চেষ্টা করলাম তোর জন্য।
আবার হাঁসফাঁস করতে করতে চলে যায় সুরূপা। সত্যি বটে চেষ্টা করেছে সুরূপা, কিন্তু বিধাতা যার বাদী, মানুষের সাধ্য কি তার সহায় হয়। অরুণিমা একবার ভাবল চাবি দিয়ে চলে গেলেও তো হতো, কিন্তু তাই বা কেমন করে হয়। উপবাস ক্লিষ্ট শাশুড়ি সারাদিনের পর বাড়ি ফিরে দরজায় তালা লাগানো দেখলে ব্যাপারটা কেমন হবে। না, মরিয়া হয়েও অত সাহস নেই অরুণিমার। অগত্যা সংকল্প করল তিনি এসে পড়লেও নিজেই চলে যাবে বাসে করে। একা চলাফেরা তো সকলেই করে আজকাল, সকলের শেষে গান দিয়ে লাভ কি, অনেকে যখন উঠে যায়। কিন্তু আজই যে ওর শাশুড়ি সন্ধ্যা আরতি দেখবার ইচ্ছে হবে এই কথা কে জানতো। অথচ তারই বা দোষ কি, খাওয়া দাওয়ার ঝামেলা নেই, নির্দায় চিত্তে বসে আছেন। না, কনককেও ভিড়ের মধ্যে খুঁজে পায়নি সুরূপা। তাছাড়া তার অনেক কাজ। লাউডস্পিকারে ঘোষণা হতে থাকে, বিশেষ দুঃখের সঙ্গে জানাচ্ছি অনিবার্য কারণে শ্রীমতী অরুণিমা বসু আসতে পারলেন না। একবার, দুবার। শ্রোতার আসনে পিছনের সারিতে বসে কনক মনে মনে হাসে, যত তরপানি আমার সামনে, শেষ পর্যন্ত আর সাহস সঞ্চয় করে উঠতে পারলেন না মহারানী, বাড়ি গিয়ে বেশ একচোট নেওয়া যাবে। শীতের বিকেল চট করে রাত্রিতে পর্যবসিত হয়। সমস্ত কাজ সেরে ছাতে এসে দাঁড়ায় অরুণিমা। হু হু করে হিমেল হাওয়া বইতে থাকে। আলসে ধরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। দুঃখ বোধটাও যেন আর নেই। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল কনকের, আর অভিমানে খান খান হয়ে যাচ্ছিল। সে অভিমানও হারিয়ে গেছে। কোন গানটা গাইবে ঠিক করেছিল মনে করতে পারছে না। শুধু যেন একটা অব্যক্ত ভার চেপে বসে রয়েছে বুকের ওপর। ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট কেন হলো না আজ অরুণিমার? ভীষণ অসুখ করলো না কেন কনকের? যা হোক একটা শক্ত কিছু বিপদ হলো না কেন? ভাগ্যের সেই কঠোর নিষ্ঠুরতা তবু সহ্য হতো, কিন্তু ভাগ্যের এই নির্লজ্জ ব্যঙ্গ সহ্য হবে কি করে? অরুণিমা এমনই তুচ্ছ যে তার জন্য একটা ভব্য রসিকতাও জুটল না বিধাতার। জীবনের চরম সার্থকতা হাতের মুঠো এসে পিছলে গেল, কিনা ঠিকে ঝিটা কামাই করল বলে। আজকের গল্প এখানেই শেষ হলো। সকলে ভালো থাকবেন। আগামী সপ্তাহে আবার দেখা হবে। নমস্কার।